আজকের জন্য আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক সন্ধি। ঠিক আছে, সন্ধি থেকে একটা প্রশ্ন আসবেই। সন্ধি থেকে কয়টা প্রশ্ন আসবে? একটা প্রশ্ন আসবেই। একটাও আসে আবার দুইটাও আসে। গতবারই মনে হয় দুইটা ছিল। এই গতবার কয়টা ছিল? সেকেন্ড টাইম কেউ আসছো? দুইটা ছিল না গতবার? মনেই নি। সর্বনাশ, কে বলছে ছিল না? সাহিত্য থেকে তো আসছে কিন্তু মনে নাই। আচ্ছা আচ্ছা, আমরা সন্ধিটা দেখবো। সন্ধি ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। শুধু তোমার অ্যাডমিশনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক সেটা না, শুধু নার্সিং অ্যাডমিশনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক সেটা না, সব জায়গায় এটা ইম্পর্টেন্ট টপিক। তুমি চাকরি পরীক্ষা দিতে যাবা, সেখানেও সন্ধি থেকে প্রশ্ন থাকবে এবং সেখানেও সন্ধি করতে হবে। বুঝতে পারছো? এই সন্ধিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। সংস্কৃত বিবেচনায়, বাংলা বিবেচনায় দুইটি ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, বাংলা সন্ধি কয় প্রকার? দুই প্রকার, স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি। ঠিক আছে, বাংলা যদি বিবেচনা করো, বাংলা বিবেচনা করলে কয় প্রকার? আর হচ্ছে তৎসম বিবেচনা করলে তিন প্রকার। বাংলায় রয়েছে হচ্ছে কি স্বর আর ব্যঞ্জন। তৎসমে যদি করো তাহলে তিনটা প্রকার রয়েছে। একটা হচ্ছে কি স্বর, একটা হচ্ছে ব্যঞ্জন, আর একটা হচ্ছে বিসর্গ। ঠিক আছে, কয়টা রয়েছে? তিনটা। তাহলে আমাদের কি এখন পাঁচ প্রকার শিখতে হবে? পাঁচ প্রকার শিখতে হবে না। এই বাংলার যে দুইটা প্রকার রয়েছে, এই দুইটা প্রকার আলাদা করে কোনো শেখার কিছু নাই। এই যে তিনটা প্রকার যদি আমরা শিখে ফেলি তাহলে পরে এর মধ্যে বাংলার স্বর আর ব্যঞ্জন রয়ে গেছে, নতুন করে শিখতে হবে বিসর্গ সন্ধি। কি সন্ধি? বিসর্গ সন্ধি। অর্থাৎ তিনটা প্রকার আমাদেরকে জানতে হবে। কয়টা প্রকার আমাদের জানতে হবে? তিনটা প্রকার জানতে হবে, স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি আর হচ্ছে বিসর্গ সন্ধি। বুঝতে পারছো? এখন নার্সিং অ্যাডমিশনের জন্য আমি বারবার বলে থাকতেছি সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিসর্গ সন্ধি। ঠিক আছে, মানে ইম্পর্টেন্ট বলার কারণটা কি? আমার মনের ইচ্ছাই বলতেছি। তাহলে কি বিগত বিভিন্ন 10-11 বছরের প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে বিসর্গ সন্ধি থেকে প্রশ্ন বেশি আসছে। এই জন্য এটার উপর আমরা গুরুত্ব বেশি দেব। তারপরে যদি বিবেচনা করতে হয় সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, তারপরে আসছে ব্যঞ্জন সন্ধি থেকে। আর স্বর সন্ধি থেকে প্রশ্নের পরিমাণ খুবই কম, কারণ এটা খুব সহজ দেখে ওরা আবার দিতে চায় না। ঠিক আছে, এরা তো পারেই। এরা কি করে? এরা পারেই, আসলে পারেই না। ঠিক আছে, এখন ওরা পারে বিবেচনা করে দেয়, দেয় না, নাকি পারে না বিবেচনা করে দেয় না, সেটাই আমরা জানি না। তবে স্বরসন্ধি সব থেকে সহজ। বুঝতে পারছো? স্বরসন্ধি আসে না কিন্তু সব থেকে সহজ, বিসর্গ সন্ধি বেশি আসে, এটাও সব থেকে সহজ। ঠিক আছে, আমরা সবই শিখবো, সমস্যা নেই। প্রথমেই আমরা বিসর্গ সন্ধিটা দেখি। হ্যাঁ, প্রথমেই বিসর্গ সন্ধিটা দেখি। বিসর্গ সন্ধিটা একটু খেয়াল করবা। হ্যাঁ, বিসর্গ সন্ধি, তার পূর্বে আমি সন্ধির একটা বেসিক আলোচনা করতে চাই। সন্ধির আলামত গ্রহণ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে মধ্যবর্ণ থেকে। সন্ধির আলামত কোথা থেকে গ্রহণ করা হয়? একটু খাতায় লেখো, লেখো লেখো লেখো। সন্ধির আলামত কোথায় গ্রহণ করা হয়? মধ্যবর্ণ থেকে। সন্ধির আলামত মধ্যবর্ণ থেকে গ্রহণ করা হয়। আলামত চিহ্ন, যেটা দেখে চিনতে হয়, চিহ্ন। আলামত শব্দের অর্থ কি? চিহ্ন। ঠিক আছে, সন্ধির আলামত কোথা থেকে গ্রহণ করা হয়? মধ্যবর্ণ থেকে। 2 নম্বর, প্রথম বর্ণ মধ্যবর্ণ। এটা শীটে নেই, আছে? শীটে না থাকলে লিখে নেবা। দেখো, শীটে থাকলে লেখার দরকার নাই, আমিও কষ্ট করে লিখবো না। একটু খেয়াল করো তো, শীটে আছে কিনা? আছে? আচ্ছা, লেখো লেখো। হিসাবে বিবেচনা
করা হয়। এই দুটা জিনিস আগে লেখো, আমি তারপর বুঝাই দিচ্ছি। দুটা জিনিস লিখছো? আচ্ছা, এই দুটা জিনিস একটু ভালো করে খেয়াল করবা। সন্ধির আলামত মধ্যবর্ণ থেকে গ্রহণ করা হয়, অর্থাৎ এটা স্বরসন্ধি নাকি ব্যঞ্জন সন্ধি নাকি বিসর্গ সন্ধি। এই তিনটা সন্ধির ভিন্ন ভিন্ন তিনটা আলামত রয়েছে। ভিন্ন ভিন্ন কি রয়েছে? তিনটা আলামত রয়েছে, ঠিক আছে? হইতে পারে স্বরসন্ধির একাধিক আলামত রয়েছে, হতে পারে ব্যঞ্জন সন্ধির একাধিক আলামত রয়েছে, হতে পারে বিসর্গ সন্ধির একাধিক আলামত রয়েছে। তবে আলামত তো সেটা বিসর্গ সন্ধির বা ব্যঞ্জন সন্ধির বা স্বরসন্ধির আলামত তো, তাই না? এই আলামতটা সবসময়, বেশিরভাগ ক্ষেত্রে, সবসময় বলবো না, দুই একটা ব্যতীত বেশিরভাগ ক্ষেত্রেই এই আলামতটা মধ্যবর্ণে থাকে। কোন বর্ণে থাকে? মধ্যবর্ণ থাকে। এখন মধ্যবর্ণ কোনটা? মধ্যবর্ণ যদি একটা শব্দের 5টি বর্ণ থাকে তাহলে মধ্যবর্ণ কি 3 নম্বরটা সবসময়? এখানে সন্ধির ক্ষেত্রে 3 নম্বরটা না, ঠিক আছে? এখানে মধ্যবর্ণ কোনটা? প্রথমটা এবং শেষটা বাদে মাঝখানে যে কয়টা বর্ণ থাকবে সবগুলোই মধ্যবর্ণ বলে বিবেচনা করা হবে। সবগুলোই কি হবে? মধ্যবর্ণ বলে বিবেচনা করা হবে। দ্বিতীয় বর্ণটাও যেমনটি মধ্যবর্ণ, চতুর্থ বর্ণটাও যেমনটি মধ্যবর্ণ, তৃতীয়টাও ঠিক তেমনই মধ্যবর্ণ। বুঝতে পারছো? মধ্যবর্ণ ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা একটু দেখব যে বিসর্গ সন্ধি। এটা কিন্তু শুধু বিসর্গের ক্ষেত্রে না, হ্যাঁ, এগুলো সবগুলোর ক্ষেত্রে। বিসর্গ সন্ধিতে আমরা একটু ভালো করে দেখব যে মধ্যবর্ণে যদি দন্তের স, তালব্য স, মূর্ধন্য স, র, ওকার থাকে সেটি বিসর্গ সন্ধি। মধ্যবর্ণে কি থাকে? দন্তের স, তালব্য স, মূর্ধন্য স, র এবং ওকার। র এবং কি কার? ওকার, ঠিক আছে? ওকার বলতে ও যে কোনো কার না, ওকার, ঠিক আছে? এই যে যেটা দেখতে এই রকম, বুঝতে পারছো? ওকার যদি থাকে, এই 5টা জিনিস যদি কোনো কোথায় থাকে, কোন শব্দের মধ্যে থাকে, তাহলে সেটা চোখ বুঝে বিসর্গ সন্ধি। এটা নিয়ে আর কোনো টেনশন করার দরকার নাই, কোনো চিন্তা ভাবনারও দরকার নাই। সেটা চোখ বুঝে কি সন্ধি হবে? বিসর্গ সন্ধি। বুঝতে পারছো? আচ্ছা, এখন এই সন্ধিটাকে বিচ্ছেদ করব কিভাবে, তাই না? সন্ধিটাকে আমরা বিচ্ছেদ করব কিভাবে সেই জিনিসটা একটু খেয়াল করব। মনে রাখবা, একসাথে র এর পরিবর্তে যদি রেপ থাকে, ওটা কোন বর্ণ? বর্ণ কোনটা? র। অনুবর্ণ রেপ, তাই না? ওই রেপ থাকলেও র ধরে নিতে হবে। রেপ থাকলে কি ধরে নিতে হবে? র ধরে নিতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন যেমন হচ্ছে আমরা এক্সাম্পল কি নিতে পারি, তোমাদের বই থেকে এক্সাম্পল নেই। বিসর্গ সন্ধিতে যাও। বিসর্গ সন্ধি হচ্ছে, যেমন হচ্ছে আমি দিলাম নিশ্চয়, কি লিখলাম? নিশ্চয়। নিশ্চয় লিখছি। এখন এই বিসর্গ সন্ধিটাকে আমরা বিচ্ছেদ করব। দেখো, শব্দের মধ্যে এই 5টা বর্ণের কোন বর্ণ আছে? কোনটা আছে? তালব্য স। বিচ্ছেদটা হবে হচ্ছে আলামতের বর্ণ উঠে যাবে। আলামতের বর্ণ উঠে গিয়ে সেখানে বিসর্গ চিহ্ন বসবে প্লাস অন্য ধ্বনি বসবে। বুঝতে পারছো কি বললাম? দেখো, আমি নিলাম, তারপরে রয়েছে তালব্য স, তাই না? এই তালব্য স যে বর্ণটা, অর্থাৎ আলামতের বর্ণ, তাই না? এটা উঠে যাবে, এটার আর কোনো ব্যবহার নেই। এটা শুধু আলামতের জন্য নিয়েছি, উঠে যাবে। উঠে গিয়ে এখানে কি চিহ্ন বসবে? বিসর্গ। তারপরে প্লাস, প্লাসের পরে অন্য ধ্বনি। অন্য ধ্বনি, অন্য ধ্বনি বলতে যে ধ্বনি আর বেঁচে আছে, যে ধ্বনি আর বেঁচে আছে সে ধ্বনি। এখানে একটু খেয়াল করো তো, নিশ্চয়ের তালব্য স পর্যন্ত আমার ব্যবহার শেষ। নিত নিয়ম নিজের নিয়মের মতো নিয়েছি, আর তালব্য স পরিবর্তে বিসর্গ নিয়েছি, তারপরে প্লাস। এইবার অন্য ধ্বনি বলতে বেঁচে যাওয়া ধ্বনি, বেঁচে গিয়েছে কি? চ আর অন্ত্যস্ত। তাহলে এখানে হবে চ অন্ত্যস্ত। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝনি কে বলো?
আরেকবার বুঝাবো, এটা দিয়ে বুঝাবো নাকি অন্যটা দিয়ে বুঝাবো? অন্যটা দিয়ে বুঝাই। যেমন হচ্ছে দেখো শিরচ্ছেদ, শিরচ্ছেদ এই শব্দে ও আচ্ছা আচ্ছা, শিরচ্ছেদ একটু খেয়াল করো, ঠিক আছে? শিরচ্ছেদ এই শব্দে কোনটা কোন ধ্বনিটা রয়েছে? তালে বর্ষা রয়েছে, তাই না? আবার র রয়েছে, তাই না? এখন র নেব নাকি তালে বর্ষা নিব? ঠিক আছে, এটা আমাদের মধ্যে কনফিউজ করতেছে। এই কনফিউজটা একটু পরে আমি সেরে দিচ্ছি, মানে এখনই আগে সেরে দিয়ে যাই। এই বিসর্গ সন্ধি হচ্ছে দুই প্রকার, একটা রজাত বিসর্গ, একটা সজাত বিসর্গ। একটা কি জাত বিসর্গ? একটা রজাত বিসর্গ আর একটা সজাত বিসর্গ। সজাত বলতে এই যে এই তিনটা বর্ণ থাকলে একে বলে সজাত, একে বলে কি জাত? সজাত। আর এই র থাকলে তাকে বলে রজাত, আর ও অন্য ধ্বনি নিয়মে বিসর্গ সন্ধি। বুঝতে পারছো? এখন রজাত এবং সজাত যদি দুইটাই থাকে, প্রাধান্য পাবে সজাত। প্রাধান্য পাবে কে? সজাত। এক বাড়িতে দুইটা ছেলে আছে, দাওয়াত দিতে হবে একটা, প্রাধান্য কে পাই? বড়টা। ঠিক আছে, এই রজাত সজাতের মধ্যে স সংখ্যাই বেশি, তাই স প্রাধান্য পাবে, র কম প্রাধান্য পাবে। তাহলে এই শিরচ্ছেদের মধ্যে আমি আলামত কয়টা পাচ্ছি? দুইটা। র আছে, তালে বর্ষাও আছে, তাই না? তাহলে আমি কোনটা নিব? প্রাধান্য যেটা বেশি পাবে সেটা নিব, তাই না? তাহলে আমি শির পর্যন্ত লিখে ফেললাম, শির পর্যন্ত লিখে ফেললাম। এবার মূর্ধন্য পরিবর্তে কি তালে বর্ষার পরিবর্তে আমরা কি নেব? আলামতের পরিবর্তে বিসর্গ নিতে হবে, তাই না? আলামত এখানে গ্রহণ করছি আমরা কোনটা? তালে বর্ষা। কোনটা গ্রহণ করছি? তালে বর্ষা গ্রহণ করছি। যেহেতু আলামত আমরা তালে বর্ষা গ্রহণ করছি, তাই সেহেতু তালে বর্ষার পরিবর্তে বিসর্গ, তারপরে নিয়ম অনুযায়ী প্লাস, তারপরে অন্য ধ্বনি। অন্য কি ধ্বনি? আমি কিন্তু বলিনি অন্যান্য বর্ণ, আমি বলেছি অন্য বা অন্যান্য ধ্বনি। ধ্বনি নিতে গেলে পারে স আর দ বর্ণ আকারে রয়েছে, এ কারটা ধ্বনি, এ কারটা কি ধ্বনি, তাহলে পরে ছেদ হয়ে যাবে, শিরচ্ছেদ হয়েছে। বুঝতে পারবা? হ্যাঁ, আচ্ছা। এখন দেখো বিসর্গ সন্ধির যত এক্সাম্পল রয়েছে তোমাদের শীটে, তোমরা সবগুলো দেখো, বোঝো না কোনটা? সব এক্সাম্পল দেখবা। এর মধ্যে অবুঝ এক্সাম্পল কোনটা? মানে অবুঝ বলতে এক্সাম্পল অবুঝ না, তোমার কাছে অবুঝ কোনটা? সজাত বর্ণ থাকলে যে বর্ণটা নিলে এই যে পূর্বের, আচ্ছা আমি তোমাকে বলি, প্রথমটা গ্রহণ করবা। আচ্ছা, প্রথমটা গ্রহণ করবা। কোনটা কোনটা কোনটা? নীরব নাকি নীরব? আচ্ছা, নীরব, তাই তো? হ্যাঁ, এটাকে কি আছে? দন্তের না হস্যি আছে? আচ্ছা, কেন হস্যি হলো? প্রশ্ন কি এখানেই নাকি অন্যখানে? এখানে। আচ্ছা, প্রশ্ন এই নীরব, তারপরে নীরব, এইগুলা, তাই তো? দেখবা নি উচ্চারণ ক্ষেত্রে হস্যি ব্যবহার হয় নাকি দীর্ঘি ব্যবহার হয়? হস্যি ব্যবহার হয়, দীর্ঘি ব্যবহার হয় না। অর্থাৎ সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে প্রথম যে অংশটা থাকবে এটা অবশ্যই অর্থবোধক হতে হবে। কি হতে হবে? অর্থবোধক হতে হবে। দ্বিতীয়টাও অর্থবোধক প্রাধান্য পাবে, অর্থটা প্রাধান্য পাবে, যদি অর্থ না হয় উচ্চারণ প্রাধান্য পাবে। বুঝতে পারছো? আচ্ছা, কই কই
নমস্কারের নিচে এই এটা ভুল রয়েছে। এই তেজস্বীটা প্রকৃতি প্রত্যয় নিয়মে দিয়ে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, এটা একদম কেটে, এটা তো বিসর্গ সন্ধিই না। এটা তুমি আলামত দেখে বলছো তো, এটা কি বিসর্গ সন্ধির আলামতে যায়? হ্যাঁ, দূর অবস্থা কোথায়? হ্যাঁ, এটা তো ঠিকই আছে। আচ্ছা, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তপবনের ঠিক আছে তো। তো পরে বিসর্গ আছে না, তারপরে বন আছে না, আছে না? আমি দূর অবস্থা তপবনটা ক্লিয়ার করে দিচ্ছি। এই একটু ভালো করে দেখো, কোনো কনফিউজ রাখা যাবে না। হ্যাঁ, আচ্ছা, প্রথমে হচ্ছে দূর অবস্থার দিকে যায়, যেহেতু প্রশ্ন দূর অবস্থা প্রথমে এসেছে। ঠিক আছে, দূর অবস্থা। একটু খেয়াল করো এই শব্দে আলামত কোনটা রয়েছে? র। তাহলে পরে দু দিয়ে দিলাম, তারপর র এর পরিবর্তে বিসর্গ দিয়ে দিলাম, দিছি? আচ্ছা, তারপরে কি রয়েছে? বস্থা, তাই তো? বস্থা, আমি বলেছি যে দ্বিতীয় যে অংশটা থাকবে সন্ধি বিচ্ছেদের, সেটা প্রথমে অর্থ প্রাধান্য পাবে। অর্থ যদি প্রাধান্য কোনোভাবেই না আসে, তাহলে প্রাধান্য পাবে কি? ধ্বনি, হচ্ছে উচ্চারণ প্রাধান্য পাবে, অর্থাৎ ধ্বনি। এখানে একটু খেয়াল করো, বস্থা দিলে পারে বস্তার অর্থ হয়, বস্তার অর্থ হয় না। আমরা যেটাকে বস্তা বলি না, এটা দন্তেশ্বর সঙ্গে ত, আর এখানে আছে দন্তেশ্বর সঙ্গে থ। ঠিক আছে, এটা অর্থবোধক, এটা অর্থবোধক না। বুঝতে পারছো? আচ্ছা, এইবার আমি বলেছি প্লাস অন্য ধ্বনি, প্লাস কি? অন্য যে ধ্বনি থাকবে সে ধ্বনি, অন্য যে শব্দ থাকবে বা বর্ণ থাকবে, সেটা কি বলেছি? সেটা কিন্তু একবারও বলেনি। অন্য ধ্বনি, অন্য ধ্বনি, তুমি র এর পরিবর্তে বিসর্গ নিয়েছো, কিন্তু র এর সাথে কিন্তু একটা অ ছিল। ঠিক আছে, যেহেতু উচ্চারণ ঠিকঠাক হচ্ছে না, অর্থ ঠিকঠাক হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত উচ্চারণ অর্থ বাকি অংশে ঠিকঠাক হবে না, ততক্ষণ পর্যন্ত আলামতের সাথে যেই ধ্বনিটা থাকবে স্বরধ্বনি, সেই ধ্বনি তুমি ততক্ষণ পর্যন্ত নিতে পারবা। বুঝতে পারছো?